আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি আমার পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা চাপ ঘনত্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ, প্লবতা এবং আর্কিমিডিসের নীতি। তোমরা ভালোভাবে ক্লাসটি খেয়াল করবে, তাহলে তোমরা ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পারবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তো চলো আমরা তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ কিভাবে বের করে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি। দেখো, আমি বোর্ডে একটা পাত্র এঁকেছি। এটার মধ্যে কিছু পরিমাণ তরল পদার্থ, যে কোনো তরল পদার্থ আমরা নিতে পারি। এখন এখানে একটা বিন্দু দেওয়া আছে, বি বিন্দু, এই জায়গায় ঠিক। এখন এই বি বিন্দুতে চাপ কিভাবে বের করবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এখন বি বিন্দুতে চাপ বলতে বোঝাবে এই বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলের উপর অনুভূত যে বলটা, সেটাকে বি বিন্দুর উপর চাপ বোঝাবে। কারণ হচ্ছে তরল পদার্থ চারদিক থেকেই চাপ দেয়, সেটাকেই সেই বলটাকে বোঝাবে। দেখো, এখন বি বিন্দুটা, এটা তো আমরা তরল, পুরোটা পাত্রে তরল ভর্তি করেছি, তাহলে বি বিন্দুটা কিন্তু তরলের অভ্যন্তরে আছে। এখন তরলের এটাকে বলা হয় মুক্ততল। এই যে তরলের উপরে পৃষ্ঠটা হচ্ছে মুক্ততল। এখন মুক্ততল থেকে বিন্দুটা কতটা গভীরে আছে সে পরিমাণটা হচ্ছে এইচ গভীরতা। এই বি বিন্দুটা কত গভীরে আছে, এখান থেকে এখানে এখানে এই গভীরতাটা হচ্ছে এইচ। আমি পাশে দেখাইছি আর কি। এখন এই যে বি বিন্দুটাকে ঘিরে ভূমির উপর একটা বিন্দু ধরে, একটা সিলিন্ডার, তোমরা জানো সিলিন্ডার আকৃতি কীরকম, এরকম সিলিন্ডার। তাহলে এই বি বিন্দুটাকে এটার ভূমির মধ্যে একটা বিন্দু ধরে একটা সিলিন্ডার কল্পনা করা, এইচ গভীরতা, এইচ উচ্চতার একটা সিলিন্ডার কল্পনা করা যাক। তাহলে মনে করি সিলিন্ডারটার ভূমি তথা তরলের ভূমির ক্ষেত্রফল হচ্ছে এ। তারপরে এই তরলটা যে আমরা ব্যবহার করেছি সেটার ঘনত্ব হচ্ছে রো। তারপর মুক্ততল হতে বি বিন্দুর গভীরতা এইচ, অভিকর্ষজ ত্বরণ জি। তাহলে আমরা এখন এই বিন্দুতে চাপ বের করি। চাপ হলো বল বাই ক্ষেত্রফল। এখন বলটা কিন্তু আমার জানা নেই, এই জন্য আমি বল বের করার জন্য এখন কাজটা শুরু করব, যে বলটা আমরা কিভাবে বের করতে পারি। তো আসলে বলটা কি? এই বি বিন্দুতে চাপটা হচ্ছে বল, বি বিন্দুতে চাপটা হচ্ছে বল। আচ্ছা, এই বলটা বি বিন্দুতে চাপটা হচ্ছে তার এই তরলের উপর যে তরলের ওজনটা, এই সিলিন্ডারের ভিতরে যে তরলটা আছে, এই তরলটা যে কোনো পাত্রের তলায়, এই যদি আমি পাত্রটাকে কি করি, আমরা তরল ভর্তি করি, তাহলে পাত্রের তলায় প্রত্যেকটা বিন্দুতে চাপ সমান থাকবে, আর চাপের পরিমাণ থাকবে পাত্রের মধ্যে যত যত পরিমাণ তরল আছে সেই তরলের ওজনের সমান ওজন। তাহলে তরলটার ওজন এখন কি হবে দেখো, তাহলে তরলের ওজন, তাহলে এখানে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত যে চাপটা, সেটা হবে তরলের ওজন। এই ক্ষেত্রফলটার উপর কতটুকু চাপ দিবে সেটা হচ্ছে এই সিলিন্ডারের ভিতরে যতটুকু তরল আছে তার ওজনের সমান। তাহলে ওজন তোমরা জানো, তোমরা ক্লাস 8এও পড়ে আসছে, W=mg, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে ভর সমান ভর ইন্টু জি।
তাহলে তরলের ভরটা আমরা কিভাবে বের করব? এখানে ভর লেখো, তরলের ভর, তরলের ভর। এখন ভরের সাথে তোমরা রো ইজ ইকুয়াল টু এম বাই বি সূত্রটা শিখেছো। তাহলে এখানে এম হচ্ছে ভর, তাহলে এখন দেখো এখানে এম সমান সমান রো ভি বা ভি রো, তাহলে আয়তন, তরলের আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু জি। একটু খেয়াল করো, খুব সহজ জিনিসটা, অনেক সহজ। তোমরা একটু, তাহলে আয়তন সমান কি? আয়তন হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ইন্টু ঘনত্ব ইন্টু জি। তাহলে এখানে আমরা ক্ষেত্রফলকে এ দ্বারা সূচিত করি, উচ্চতাটাকে এইচ, ঘনত্বকে রো, তারপরে জি। এখন আসো আমরা ওই সূত্রতে, সুতরাং চাপ সমান সমান কি হবে আমরা একটু করে নিই। সুতরাং চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে বল হচ্ছে এ এইচ রো জি, এ এইচ রো জি, ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এখান থেকে আমরা সমান সমান এইচ রো জি। তাহলে চাপ, সুতরাং এখানে আমরা চাপটাকে পি হিসেবে চিহ্নিত করি। তাহলে তরলের অভ্যন্তরে, এইচ গভীরতায় তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ হচ্ছে এইচ রো জি। খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, এবং এই সূত্র দিয়ে অঙ্ক তোমরা পাবে। এখন দেখো, যেহেতু এই জায়গা থেকে আমরা একটা ডিসিশন আসতে পারি। ডিসিশনটা হচ্ছে, যেহেতু জি অভিকর্ষজ ত্বরণ, এটা ধ্রুব রাশি, তাহলে পি সমানুপাতিক এইচ রো। তাহলে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ তার ঘনত্ব এবং উচ্চতার গুণফলের সমানুপাতিক। এখানে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। সিদ্ধান্তটা হচ্ছে, তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ ওই তরলের গভীরতা এবং ঘনত্বের গুণফলের সমানুপাতিক। তাহলে এর থেকে তোমরা কি বুঝতে পারছো? এ থেকে বোঝা গেল যে যদি আমরা কোনো যতই গভীরে যাই, কোনো পুকুর বলি, তারপরে সাগর বলি, গভীরে গেলে আমরা বেশি চাপ অনুভূত হবে, আমরা আর উপরে উঠতে পারবো না। এজন্য ডুব দিয়ে কোনো তরলের গভীরে যাওয়া উচিত না। তাহলে কারণ হচ্ছে, গভীরে গেলে আমাদের উপরে চাপ, পানির চাপ বাড়তে থাকে, আমরা উপরে উঠতে পারবো না। এবার আসো আমরা প্লবতা সম্পর্কে জানি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই মনোযোগ দিয়ে দেখবে। প্লবতা কি সেটা সর্বপ্রথম তোমাকে জানতে হবে। আমরা প্রবাহী বলতে একটা কথা শুনছি। প্রবাহী কি? যে সকল পদার্থ প্রবাহিত হয় তাদেরকে আমরা প্রবাহী বলবো। তাহলে প্রবাহী, তরল এবং বায়বীয় পদার্থগুলো প্রবাহীর অন্তর্ভুক্ত। তরল এবং বায়বীয় পদার্থগুলো প্রবাহীর অন্তর্ভুক্ত। তারপরে আসো, প্রবাহী চাপ কীরকম? প্রবাহী চাপ আমরা অলরেডি পেয়ে গেছি। কোনো তরলের স্থির অবস্থান থেকে প্রবাহিতার প্রতি একক ক্ষেত্রফলের উপর যে লম্ব যে বল প্রয়োগ করে তার মানকে প্রবাহী চাপ বলা হয়। তাহলে কোনো তরল বা বায়বীয় পদার্থের প্রতি একক ক্ষেত্রফলের উপর ওই তরল বা বায়বীয় পদার্থ যে পরিমাণ চাপ প্রয়োগ করে সে তাকেই প্রবাহীর চাপ বলা হয়।
তাহলে যদি এই ক্ষেত্রফলের উপর কোনো প্রবাহী চাপ প্রয়োগ করে তাহলে আমরা সেটাকে কি বলতে পারি? তাহলে আমি এটা মুছে দিলাম, তোমরা একটু উঠাই নিও। প্লবতা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা তোমরা, আমি আগে চিত্রটা এঁকে ফেলি, তোমরা আমার সাথে সাথে চিত্রটা আঁকো। এটা পুরোটা তরল ভর্তি, এটাকে আমরা তরলের চিহ্ন দিয়ে দিই। এখন আমরা যদি এই ক্ষেত্রফলের কোনো বস্তুর উপর প্রবাহের চাপ কি হবে সেটা আমরা অলরেডি বের করে ফেলেছি, সেটা হচ্ছে F/A। আচ্ছা, তোমরা বাস্তবতার নিরিখে একটা জিনিস দেখেছো যে কোনো একটা বস্তুকে যদি, একটা ভারী বস্তুকে যদি আমি শুকনো জায়গায় এটাকে বহন করা যতটা কষ্টকর, কিন্তু কোনো তরল বা পানির মধ্যে ফেললে বিশাল বিশাল গাছও একজনে টেনে নিয়ে যেতে পারে। তাহলে এটার কারণ কি? নিশ্চয়ই ওইখানে কোনো একটা জিনিস কাজ করছে যেটা তার ওজনকে কমায় দিছে, ভর কমায় নাই, ওজনকে কমায় দিছে। এই ওজন কমানোটাই, যে তরল যে ওজন কমাতে পারে সেটাকেই প্লবতা বলা হয়। তাহলে একটা তোমরা যে কোনো বস্তুকে, এখন প্লবতা কাকে বলে? কোনো বস্তুকে কোনো তরল বা বায়বীয় পদার্থে আংশিক অথবা সম্পূর্ণ নিমজ্জিত করলে তরল বা বায়বীয় পদার্থের উপর লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, ঊর্ধ্বমুখী বল, লব্ধি বল প্রয়োগ করে, তাকে প্লবতা বলে। এখন এই যে বস্তুটা PQRS একটা সিলিন্ডার আকৃতি বস্তু, এটাকে আমি তরলের ভিতরে সম্পূর্ণ নিমজ্জিত করে দিচ্ছি। এটা হচ্ছে তরলের পৃষ্ঠতল থেকে H1 গভীরতা, এটা H উচ্চতার একটা সিলিন্ডার, এবং সিলিন্ডারের তলাটা আছে কোথায়? তরলের মুক্ত তল থেকে H2 গভীরতা। এখন আমরা এখান থেকে এখানে যে ঊর্ধ্বমুখী বলটা, লব্ধি বল কেন বলছে? দেখো এখানে যে ওজনটা, পানির ওজন নিচের দিকে ক্রিয়া করে, আবার এদিকেও একটা ওজন ক্রিয়া করে, সেটা হচ্ছে উপর দিকে, এটা হচ্ছে লব্ধি, এটা এটা হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে উপরের দিকে। তাহলে এই দুইটার যোগফলটা হচ্ছে লব্ধি বল। এই লব্ধি বলটা, এখন আমরা এই PQRS এই সিলিন্ডারের প্লবতার মান বের করব। তাহলে প্লবতার মান কিভাবে বের করব? দেখো,
তরলের মধ্যে কঠিন পদার্থ, আমরা এত বর্ণনা লিখব না। মনে করি এই প্রস্থচ্ছেদ, মনে করি এই প্রস্থচ্ছেদ এবং এইচ উচ্চতার একটি সিলিন্ডার PQRS। এটি রো ঘনত্বের একটি তরলের মধ্যে H1 গভীরতায় নিমজ্জিত আছে। আচ্ছা, তরলের মুক্ততল হতে সিলিন্ডারের তলার গভীরতা H2। আচ্ছা, এখন এখান থেকে Hটা আমরা কিভাবে বের করব? সুতরাং H দেখো, এই পুরাটা হচ্ছে H2, উপরেরটা হচ্ছে H1, তাহলে এটা হচ্ছে H, তাহলে H2, সুতরাং H2 মাইনাস H1 হচ্ছে H। এখন সিলিন্ডারের দুইটা পৃষ্ঠ, একটা হলো PQ আর একটা হচ্ছে RS। তাহলে PQ পৃষ্ঠের উপর যে নিম্নমুখী বল, সেটা আমরা প্রথমে বের করতে হবে। তাহলে PQ পৃষ্ঠের উপর তরলের নিম্নমুখী বল ধরো F1 সমান সমান A H রো G। তাহলে এখানে H এর জায়গায় কি হবে? H1 হবে, যেহেতু এখানে উচ্চতাটা কি আমরা শুধু ব্যবহার করছি PQ পৃষ্ঠ। এবার RS পৃষ্ঠের উপর তরলের ঊর্ধ্বমুখী বল F2 সমান সমান A H2 রো G। আচ্ছা, এখন সিলিন্ডারের যে বক্র পৃষ্ঠটা আছে, সিলিন্ডারের চারপাশের যে বক্র পৃষ্ঠ, এই পৃষ্ঠ তরল কর্তৃক প্রযুক্ত পার্শ্বজনিত বল পরস্পর সমান এবং বিপরীত বিধায়। তাহলে তোমরা বলতে পারো যে সিলিন্ডারে তো আরও পৃষ্ঠ আছে, উপরে নিচ ছাড়া তার দেওয়াল আছে চারপাশে। তাহলে চারপাশের দেওয়ালগুলা কি করে? তাহলে চারপাশের দেওয়ালে যে চাপটা, তরল কর্তৃক যে চাপ, তা পার্শ্বজনিত বল এবং তার পাশের কারণে যে বলটা তৈরি হয়েছে, তারা সমান এবং বিপরীতমুখী। তার জন্য এই চারপাশের যে চাপটা সেটা নাকচ করে দেয়। আবার বলি, চারপাশের যে সিলিন্ডার আকৃতির যে দেওয়ালটা, সিলিন্ডার আকৃতির দেওয়ালে তরলের চাপ এবং তাদের পার্শ্ব চাপ পরস্পর সমান। কিসের? ওই যে দেওয়ালের পার্শ্ব চাপ আছে আর তরলের চাপ আছে, তারা পরস্পর সমান এবং বিপরীতমুখী। এজন্য কি হবে? ওই চাপটা নাকচ হয়ে যাবে, মানে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমাদের চাপ থাকতেছে শুধুমাত্র উপর থেকে নিচের দিকে আর নিচের থেকে উপরের দিকে। তাহলে এখন আমি মুছে দিলাম উপরেরটা। তাহলে সিলিন্ডারের
বক্রপৃষ্ঠে তরল কর্তৃক প্রযুক্ত চাপ এবং দেয়ালের পার্শ্বচাপ পরস্পর সমান এবং বিপরীতমুখী বলে এদের লব্ধি বল শূন্য। মানে এটা নাকচ করে দিছে, বলটা নাকচ করে দিছে। তাহলে সুতরাং যেহেতু এখানে নিম্নমুখী বল আর ঊর্ধ্বমুখী বল, তোমরা দেখতে পাচ্ছ যে এই সিলিন্ডারটা তরলে পুরোপুরি ডুবে যায় নাই, নিশ্চয়ই ঊর্ধ্বমুখী বলটা বেশি, এ কারণে সে তরলে পুরোপুরি ডুবে যায় না। তা এখন আসো আমরা ঊর্ধ্বমুখী বলটাই হচ্ছে প্লবতা। সুতরাং ঊর্ধ্বমুখী বলটা কি হবে? ঊর্ধ্বমুখী বল তোমরা ইতিমধ্যে দেখেছো যে আমরা F2 থেকে লব্ধিটাই হচ্ছে ঊর্ধ্বমুখী বল। তাহলে F2 কি? A H2 রো G মাইনাস A H1 রো G। তাহলে এখান থেকে A রো G কমন নিলে H2 মাইনাস H1। তাহলে H2 মাইনাস H1 সমান সমান H। তোমরা ইতিমধ্যে সেটা করে ফেলেছ। তাহলে এখানে এ এইচ রো জি আমরা লিখতে পারি। তাহলে সুতরাং পি সমান 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 এ এইচ প্লবতা। সুতরাং এখানে আমরা লিখতে পারি প্লবতা সমান সমান এ এইচ রো জি। তাহলে আমরা প্লবতা কি? প্লবতা আমরা পেয়ে গেলাম, বা তরলে নিমজ্জিত কোনো বস্তুর প্লবতার মান বের করার জন্য আমরা এই চারটা রাশি কাজে লাগাবো। একটা হলো এ এইচ রো জি। তাহলে এখানে আরেকটা জিনিস, এ এইচ মিলে আমাদের আরেকটা রাশি হয় ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, হলো ভি রো জি। তাহলে আমরা এইচ রো জিও ব্যবহার করতে পারি অথবা ভি রো জি, দুইটাই ব্যবহার করতে পারি। তাহলে প্লবতা আমরা দুইভাবে ব্যবহার করবো, একটা হলো এইচ রো জি আর একটা হলো ভি রো জি। আচ্ছা, এখন আসো আর্কিমিডিসের নীতিটা কি? আর্কিমিডিসের নীতি এই যে প্লবতার সাথে বিজ্ঞানী আর্কিমিডিস বস্তুর বিভিন্ন জিনিসের একটা সম্পর্ক তৈরি করেছেন, সেটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের তরল বা বায়ু পদার্থে নিমজ্জিত বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস সর্বপ্রথম তার পরিমাপ করতে সক্ষম হয়েছে। আমরা এখন প্লবতার রাশিটা আমরা খুঁজে পেলাম যে ভি রো জি হচ্ছে প্লবতার রাশি। এখন তরল বা বায়ু পদার্থের এই রাশিটা, এই সম্পর্কটা, মানে প্লবতার পরিমাণ নির্ণয় করার পদ্ধতি, এটা আবিষ্কার করছেন গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস। তা পরীক্ষার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন। এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের নীতিটা হচ্ছে বস্তুকে কোনো স্থির তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি একটা সিলিন্ডারকে একটা তরলের ভিতরে একটা পানির মধ্যে ডুবালাম, তাহলে এই সিলিন্ডারটা যে পরিমাণ পানিকে অপসারণ করছে, আচ্ছা অপসারণটা একটু বুঝে নাও। যদি এখানে আমি সিলিন্ডারের মধ্যে একেবারেই কানায় কানায় পানি নিতাম,
তাহলে এখানে কোনো বস্তুকে আমি ডুবাইলে কিছু পরিমাণ পানি এখান থেকে পড়ে যেত, এটা হচ্ছে অপসারিত পানি। তাহলে ওই পানিগুলো নিয়ে আমি যে ওজন যা পাবো এটার প্লবতাও তা হবে। এটার এই সিলিন্ডারটা পানিতে ডুবালে সেটা প্লবতাও সে পরিমাণ পাবো। এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। এখন আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে কোনো বস্তু ভাসবে না ডুববে সেটা আমরা শর্তগুলো এখন শিখব। এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো বস্তুকে যদি আমি কোনো তরলে নিমজ্জিত করি সেটা কি ভেসে থাকবে? তোমরা দেখো অনেক অনেক বস্তু কি করে পানির উপরে ভাসতে ভাসতে চলে যায়। আবার অনেক বস্তুকে যদি আমি পানিতে ফেলি সেটা ডুবে যায়। আবার কিছু বস্তু আছে পুরোপুরি ডুবে যায় কিন্তু তার উপরের পৃষ্ঠটা পানির সাথে থাকে, অর্থাৎ সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। আরেকটা হলো ভেসে থাকে, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে, আরেকটা হলো ডুবে যায়। এগুলো আচ্ছা। এখন কোনো বস্তুর ওজন যদি ডব্লিউ হয়, তারপর যদি তরল পদার্থের চাপজনিত লব্ধি বল বা প্লবতা যদি W1 হয়, অর্থাৎ তরলে বস্তুর ওজন যদি W1 হয়, তাহলে সেটা ভাসবে না ডুববে। এখানে কয় ধরনের ঘটনা ঘটতে পারে। এখানে বস্তুর ওজন হচ্ছে W, তরলের মধ্যে ডুবালে তার একটা ওজন হবে, সেটা হচ্ছে, তাহলে এখানে তিনটা ঘটনা ঘটতে পারে। হতে পারে W, 1 নম্বর ঘটনা হচ্ছে বস্তুর ওজনটা তরলের ওজন থেকে বেশি হবে। 2 নম্বর W সমান সমান W1 হবে। তারপর 3 নম্বর W লেস দেন W1 হবে। তাহলে তিনটার ক্ষেত্রে তিনটা ঘটনা ঘটছে। তাহলে এখন কি হবে? এটা দ্বারা কি বোঝায়, এই জিনিসটা দ্বারা কি বোঝায় সেটা আগে বুঝতে হবে। এটা দ্বারা বোঝায় কোনো বস্তুর ওজন তার অপসারিত তরলের ওজনের চেয়ে বেশি। এখানে যদি আমরা এটাকে তরলে বস্তুর ওজন, এটা প্লবতা, এখানে যদি ঊর্ধ্বমুখী বল যদি বলি, এটাকে যদি কোনো বস্তুর ওজন তার প্লবতার চেয়ে বেশি হয়, তাহলে এটা যদি প্লবতা বা বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল, তাহলে প্লবতা, তাহলে কোনো বস্তুর ওজন যদি প্লবতার চেয়ে বেশি হয় তাহলে কি হবে? বস্তুটি ডুবে যাবে। যদি সমান হয়, অর্থাৎ প্লবতা মানে হচ্ছে অপসারিত তরল ওজন এবং বস্তুর ওজন যদি সমান হয়, তাহলে এটা হচ্ছে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। নিমজ্জিত অবস্থায় ভাসবে। যদি প্লবতা বেশি হয় তাহলে কি হবে? তাহলে বস্তুটি ভেসে থাকবে। তাহলে তিনটা ঘটনা। আমরা যদি ধরো এই মার্কারটা একটা পানিতে ফেলবো, তাহলে এটা কি ভেসে থাকবে, না ডুবে যাবে, না
আম, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা ভাসা হচ্ছে ওই যে পানির লেভেলে লেভেলে থাকা। তাহলে এটা যখন আমি পানিতে ফেলবো এটার একটা প্লবতা হবে। ওই প্লবতাটা যদি বস্তুর বাতাসে ওজন, বাতাস আমি যদি এই জায়গায় ওজনটা বের করি, ওজন ভর না কিন্তু ওজন, ওজন হচ্ছে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল। এখন যদি বস্তুর ওজন এবং প্লবতা, যদি ওজনটা বেশি হয় তাহলে সেটা ডুবে যাবে, আর যদি সমান সমান হয় প্লবতা তাহলে সেটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর যদি বস্তুর ওজন কম হয় তাহলে সেটা ভেসে থাকবে। বস্তুর ওজন যদি কম হয় প্লবতাস্থায় তাহলে সেটা ভেসে থাকবে। তো এটা হচ্ছে আর্কিমিডিসের নীতিটা। আমরা বললাম যে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ কোনো তরল বা বায়ু পদার্থে নিমজ্জিত করলে এটি যে পরিমাণ ওজন হারায় তা তার ওই বস্তুর প্লবতার সমান। কিসের সমান? প্লবতার সমান। এটা হচ্ছে তোমার আর্কিমিডিসের নীতি। বা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। অপসারিত তরলের ওজনটাই হচ্ছে প্লবতা। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করলাম। আগামী ক্লাসে দেখে আমরা ম্যাথমেটিক্যাল কোনো টার্ম আলোচনা করব এই 3টা বিষয়ের উপর। তো শেষ পর্যন্ত তোমরা ভালো থাকো আর এগুলো বুঝে পড়ার চেষ্টা করো। আল্লাহ হাফিজ।